গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো সোয়েল থেকে, অর্থাৎ মাটি থেকে। তো এই মাটি টপিকটি শুধুমাত্র টেট এক্সামের জন্য পড়তে হবে এমন নয়। সিলেবাসে যারা টেট ওয়ানে রয়েছে তাদেরও প্রয়োজন, যারা টেট টু আছো তাদেরও প্রয়োজন, সাথে সাথে যারা ত্রিপুরা ফরেস্ট গার্ড এক্সামস এবং স্কুলে রয়েছে তাদেরও কিন্তু মাটি চ্যাপ্টারটা থেকে ইনফরমেশনগুলি জানা খুবই দরকার বা খুবই প্রয়োজন, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই মাটি চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু থাকবে। তো দেখো, আজকে আমরা ওই মাটি চ্যাপ্টারটা নিয়েই আলোচনা করছি। তো ত্রিপুরা ফরেস্ট গার্ড এক্সাম যারা দিচ্ছে, ত্রিপুরা টেট স্কুলের জন্য ইম্পর্টেন্ট। এবং আজকে আমরা এই টপিকটার মধ্যে কী কী শিখবো, সোয়েল কী বা মাটি কী, টাইপস অফ সোয়েল, সোয়েলের প্রকারভেদ, এছাড়াও আরও বিভিন্ন সোয়েল ইরোশন, যে কী কী কারণে মাটি ভূমিক্ষয় হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে এই ক্লাসটা বা ভিডিওটার মাধ্যমে শিখে নেব। তাহলে চলো শুরু করি। দেখো, মাটি কি কাকে বলে যদি আমরা বলি, পৃথিবীর ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থিত শিলা ক্ষয়জাত খনিজ পদার্থ, জৈব পদার্থ, হিউমাস, পানি, বায়ু ও বিভিন্ন জীবের ক্রিয়ায় গঠিত আলগা স্তরকে মাটি বলে। অর্থাৎ কি, যে পৃথিবীর আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পায়ের নিচে যে সমস্ত শিলাগুলি বা খনিজ পদার্থগুলি বা জৈব পদার্থগুলি জল, বায়ু এবং বিভিন্ন প্রক্রিয়ায় আলগা হয়ে উপরের স্তরে অবস্থান করে, এবং অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে থাকি সেটাকে এক কথায় আমরা বলতে পারি মাটি। ঠিক আছে, তাহলে মাটির উপাদানগুলি কি কি? নেক্সট, যে মাটির কি কি উপাদান থাকে। তো দেখো, মাটির প্রধানত চারটে উপাদান থাকে। কয়টা উপাদান থাকে? চারটে উপাদান। কি কি? এক হলো খনিজ পদার্থ, যেটা 45% খনিজ পদার্থ থাকে। সাথে পানি থাকে 25%, যেটা আমরা জল। বায়ু 25% এবং জৈব পদার্থ থাকে 5%। টোটাল দেখো 100%। অর্থাৎ এই 100% উপাদানগুলির মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে খনিজ পদার্থ, তারপরে জল, তারপরে বায়ু, তারপরে যে হিউমাস বা জৈব পদার্থ। এখন ব্যাপারটা হলো যে শিলার মধ্যে যে বা মাটির মধ্যে যে খনিজ পদার্থগুলি থাকে, খনিজ পদার্থগুলি কীভাবে মাটি সৃষ্টি করে? অ্যাকচুয়ালি শিলা ক্ষয়ের ফলে সৃষ্ট বালি, সিল্ট, কাদা এবং বিভিন্ন খনিজ লবণ। একটা শিলা যখন ক্ষয় হয় তো বিভিন্ন কারণ হতে পারে। একটা শিলা যেমন ভূমিকম্পের কারণে হতে পারে, আগ্নেয়গিরির কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। ওই শিলাগুলো যখন ভেঙে টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয় তখন সেখান থেকে বালি, সিল্ট, কাদা, বিভিন্ন খনিজ লবণের সৃষ্টি হয়। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম ইত্যাদি থাকে, এবং ওটাই পরবর্তী সময়ে কী হয়, যে মাটির সৃষ্টি করে থাকে। 2 নম্বর জল। তো মাটির কোণার ফাঁকে কী থাকে? ফাঁকে থাকে একটা, প্রত্যেকটা মাটির মধ্যে তো কম্পোনেন্ট থাকে। সেই কম্পোনেন্টগুলো আমরা ওই 0.06 ব্যাস, বেলে মাটি, এঁটেল মাটির সম্পর্কে আগেও পড়েছি, বইয়ের মধ্যেও ছিল যে এগুলার কণাগুলোর একটা ব্যাস থাকে, কতটুকু বড় আর কি। তো এগুলোর মধ্যে একটু ছিদ্র থাকে। তাহলে উদ্ভিদ মূলের জন্য জল যোগায় এবং পুষ্টিদ্রব্য দ্রবীভূত করে। তো মাটির ওই কম্পোনেন্টগুলোর মধ্যে কী থাকে? মাটির ওই কম্পোনেন্টগুলোর মধ্যে জল কিন্তু থাকে। তারপরে দেখো, বায়ু। বায়ু মানে কি? এয়ার 20%। মাটির মধ্যে ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলোর মধ্যে অবশ্যই কি থাকবে? এয়ার থাকবে। অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন এই সমস্ত কম্পাউন্ডগুলো থাকবে। অর্থাৎ মাটির ছিদ্র বা রন্ধ্র থাকে এবং উদ্ভিদ শ্বাস প্রশ্বাস ও জীবাণুর জন্য, ক্রিয়ার জন্য, বা তাদের যে ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে সেই ক্রিয়া প্রক্রিয়ার জন্য কিন্তু কিসের প্রয়োজন? বাতাসের প্রয়োজন। সে বাতাসটা কিন্তু মাটির মধ্যে কিন্তু অবস্থান করে থাকে। সিমিলারলি হিউমাস বা জৈব পদার্থ, যেমন পচা পাতা, গোবর, উদ্ভিদ ও প্রাণীর অবশেষে পচে তৈরি হয় হিউমাস। অর্থাৎ কি, যে সমস্ত মৃত উদ্ভিদ, প্রাণী মাটির নিচে চাপা পড়ে যায় সেগুলি কিন্তু ধীরে 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 জমে, সেখান থেকে কী হয়? জীবাশ্ম উৎপন্ন হয়। অর্থাৎ জীবাশ্মগুলি পরবর্তী সময় কী হয়? বিভিন্ন ধরনের জৈব পদার্থে পরিণত হয়, এবং যা মাটির উর্বরতা বৃদ্ধি করে, জলধারণ ক্ষমতা বাড়ায় এবং কাঠামোগত উন্নত হতে থাকে। তাহলে এই ছিল মাটির উপাদান। এরপর দেখো, মাটি গঠনের উপাদান, কীভাবে একটা মাটি গঠিত হয়। 1 নম্বর হচ্ছে কি? দেখো, মূল শিলা। যে মূল শিলা, যে শিলা ভেঙে মাটি তৈরি হয়, বিভিন্ন শিলার উপর মাটির প্রকৃতি নির্ভর করে। অর্থাৎ কি, মূল শিলা হলো যে শিলা থেকে প্রথম অবস্থায় যে শিলা থেকে ভেঙে মাটিটা সৃষ্টি হয়ে থাকে, এটা হলো তার মাটি গঠনের ফার্স্ট ফ্যাক্টর। সেকেন্ড হলো কি? জলবায়ু। জলবায়ু মানে কি? একটার অঞ্চলের জলবায়ু এক এক রকমের, সেখানে তাপমাত্রা এক এক রকমের, সেখানকার বৃষ্টিপাত এক এক রকমের। সেই বৃষ্টিপাত, তাপমাত্রা অনুযায়ী কিন্তু বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া এবং জৈব পদার্থের আদান প্রদান ঘটে, এবং এইগুলোর মাধ্যমে কিন্তু কোনো জায়গার মাটি উর্বর, কোনো জায়গার মাটি ধূসর,
বা কোনো জায়গাতে মাটি অনুর্বর হয়ে থাকে। এরপর নেক্সট যেটা রয়েছে সেটা হলো জীবজগৎ। দেখো, উদ্ভিদ প্রাণী বেঁচে থাকার জন্য উদ্ভিদ প্রাণী কেঁচো জীবাণু ইত্যাদি মাটিকে কী করে, ভেঙে মিশিয়ে জৈব পদার্থ যোগ করে মাটি গঠনে সাহায্য করে থাকে। অর্থাৎ মাটির নিচে যে মাইক্রো যে জিনিসগুলি থাকে বা যেগুলো আমরা বলি কি যে মাইক্রো অর্গানিজমস, সেই মাইক্রো অর্গানিজমসগুলি কী করে, যেমন তারা ছোটো ছোটো প্রাণীগুলো কিন্তু ওইখানে মাটির যে গুণাগুণ সেটা বৃদ্ধিতেও সাহায্য করে, মাটিকে ভেঙে টুকরো করে দেওয়া, মাটির মধ্যে হিউমাস যুক্ত করা, এই সমস্ত কাজগুলো কিন্তু তারাই করে। অর্থাৎ জীবজগতের কিন্তু একটা এখানে কিন্তু অবদান আছে। নেক্সট হলো ভূপ্রকৃতি বা রিলিফ, যেটাকে বলি উঁচু নিচু ঢাল, পাহাড়, সমতল ভূমি, নদীর বন্যা ইত্যাদি মাটি ক্ষয় করে এবং পলি সঞ্চয় করে। কোনো জায়গাতে ক্ষয় হয়, কোনো জায়গাতে সঞ্চয় হয়। এর ফলে কী হয়, যে জমা হয়ে এগুলি কোনো জায়গাতে জমা হয়ে মাটির উপর প্রচণ্ড প্রেশারও ক্রিয়েট করে থাকে এবং সেগুলো সেই সময় শিলা কী হয়, ভেঙে টুকরো টুকরো হয়ে মাটি গঠিত হয়। নেক্সট হলো সময়। মাটি গঠন একটি ধীর প্রক্রিয়া। অর্থাৎ আজকে শিলা ভাঙা শুরু হলো, কালকে মাটি তৈরি হয়ে গেলো এমন না, কিন্তু দীর্ঘ সময়ের ফলে মাটি পরিপক্ক উন্নত হয়ে থাকে। অর্থাৎ অনেক সময় লাগে, 100, 200, 500 বছর, 600 বছর পরে যে কিন্তু একটা মাটি তৈরি হয়ে থাকে। তো এইগুলি ছিল, এই 5টা ছিল হলো মাটি গঠনের প্রধান ফ্যাক্টর। এরপরে দেখো মাটির গুরুত্ব। তো মাটির গুরুত্বটা কী, বা মাটি কীভাবে আমাদেরকে কেন প্রয়োজন, বা মাটির যে ইম্পর্টেন্সটা কী। এক হলো কি, যে উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্টি যোগায়। 1 মিনিট, উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্টি যোগায়। তারপর হচ্ছে কৃষিকার্যের জন্য অপরিহার্য, জল ধারণ ও সংরক্ষণে সাহায্য করে, বনভূমি সৃষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জীবজগতের বাসস্থান হিসেবে কাজ করে, খাদ্য, বস্ত্র, আশ্রয় প্রদান এগুলির জন্য কাজ করে। অর্থাৎ এইগুলো থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, এখানে জিনিসগুলো তো আমরা জানি। নেক্সট যেটা রয়েছে সেটা হলো মাটি গঠনের উপাদানগুলিকে যদি আমরা একটা চার্ট আকারে দেখি, তাহলে দেখো মাটি গঠনের উপাদানগুলো যদি আমরা একটা নর্মাল চার্ট দেখি, না চার্টের মধ্যে দেখতেছি, এই দেখো যে মাটি গঠনের উপাদানগুলিতে 1 নম্বর হচ্ছে কি মূল শিলা, 2 হলো জলবায়ু, 3 হলো জীবজগৎ, 4 হলো ভূপ্রকৃতি, 5 হলো সময়। অর্থাৎ যে জিনিসটা আমরা একটু আগে বলে নিয়েছি সেটাকে চার্ট আকারে এখানে দেওয়া হলো। এটা মনে রাখার এটা হলো মনে রাখার কৌশল, তোমরা চাইলে শিখতে পারো, না চাইলেও শিখতে পারো। নেক্সট হলো মাটির প্রকারভেদ। এটা হচ্ছে পুরো ফরেস্ট গার্ড এক্সামের মধ্যেও এই মাটির প্রকারভেদটা রয়েছে। তো দেখো মাটি প্রধানত 4 ভাগে বিভক্ত। এক হলো পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি। এবং পলি মাটি যেটা অ্যালুভিয়াল সোয়েল, তো আমরা জানি পলি মাটি নদী দ্বারা বয়ে আনে পলি গঠিত করে। ভারতের সবচেয়ে উর্বর মাটি হলো এটা। পটাশ, চুন ও সমৃদ্ধ ও নাইট্রোজেন, এই মাটিতে ফসফরাস কম থাকে। যে পলি মাটিটা থাকে, সে পলি মাটিটার মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে পটাশ ও চুন, আর নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণটা কম। এটা হালকা ধূসর এবং ছাই রঙের হয়। এর বিস্তৃতি কোথায় কোথায় পাওয়া যায়, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু সমভূমি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে দেখা যায় এই মাটিটা বেশি। ফসল কী কী ফসল উৎপাদন হয়, ধান, গম, পাট, আখ, ডাল, তৈলবীজ, শাকসবজি, এই ধরনের ফসলগুলো এখানে বেশি পরিমাণে পাওয়া যায়। কী কী প্রকার আছে, একটা খাদার, একটা হচ্ছে ভাঙ্গর। অর্থাৎ নতুন পলি দিয়া যখন কোনো মাটি তৈরি হয় তখন সেটাকে আমরা খাদার বলি, আর পুরাতন পলি দিয়ে যখন মাটি তৈরি হয় সেটাকে আমরা ভাঙ্গর বলি। তো এই সব তোমার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কালো মাটি। কালো মাটি কি, আগ্নেয় শিলার ক্ষয়ের ফলে এটা সৃষ্টি হয়, কালো রঙের হয় এবং মানে একদম ব্ল্যাক সয়েল যেটাকে আমরা বলি আর কি। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও চুন সমৃদ্ধ হয়, শুকিয়ে গেলে ফেটে যায়, ফাটল দেখা যায় আর কি। বিস্তৃতি মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, অর্থাৎ যেখানে বেশি পরিমাণে তাপমাত্রা পড়ে সেখানে এটা বেশি দেখা যায়। ফসল তুলা, আখ, গম, তামাক, ডাল, তিল, এই ধরনের ফসলগুলো এখানে বেশি পরিমাণে রয়েছে। বিশেষ নাম হলো ব্ল্যাক কটন সয়েল। তুলা চাষের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হলো লাল মাটি। সূটি ও আগ্নেয় শিলা থেকে এই ক্ষয় হয়ে এই শিলা সৃষ্টি হয়ে থাকে। লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকায়, অর্থাৎ লৌহ আকরিকের পরিমাণ বেশি থাকায় এখানে টলোমাইটের পরিমাণটা বেশি থাকার কারণে এই মাটিটা লাল হয়ে আর কি। হিউমাস কম থাকে, তুলনামূলক কম উর্বর হয়, রং লাল থেকে ইটের লাল হয়ে থাকে। বিস্তৃতি কোথায় কোথায় পাওয়া যায়, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এইসব জায়গাগুলোতে কিন্তু এটা বেশি পরিমাণে পাওয়া যায়। এরপর দেখো কী কী ফসল পাওয়া যায়, বাদাম, বাজরা, ডাল, আলু, শাকসবজি। নেক্সট কী আছে, নেক্সট দেখো ল্যাটেরাইট মাটি বা যেটা ল্যাটেরাইট সয়েল। অধিক বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়া গঠিত হয়। লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে, সার প্রয়োগ করলে উৎপাদনটা বাড়ে। যেমন কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এখানে চা, কফি, রাবার, কাজু বাদাম, আনারস ইত্যাদি বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়াও আরও কিছু এক্সট্রা টপিক এখানে দেওয়া রয়েছে। দেখো, এক হলো মরুভূমির মাটি। এই মরুভূমির মাটিটা কি,
বালুকাময় ও শুষ্ক মাটি, জৈব পদার্থ কম, সাধারণ ক্ষমতা কম, লবণের পরিমাণ বেশি, রং হলদে ও হালকা বাদামি হবে। রাজস্থান, গুজরাটে অবশ্যই দেখা যাবে। সেচের সাহায্যে বাজরা, গম, তুলা, ডাল, তিল, ছোট ছোট ডাল তৈরি করা হয়। এরপর দেখো পার্বত্য বা বনভূমির মাটি, অবশ্যই এখানে পাহাড়ি ও বনাঞ্চলে দেখা যায়, যেটা আমরা ত্রিপুরাতেও দেখা যায়। হিউমাস সমৃদ্ধ হয়, কারণ পাহাড় দেখবা যেগুলো জঙ্গল থাকে সেখানকার নিচে যে মাটিগুলো থাকে সেগুলো খুবই হিউমাস সমৃদ্ধ হয় এবং গভীরতা স্থানে স্থানে ভিন্ন হয়ে থাকে। জলদান ক্ষমতাও তাদের এখানে ভালো হয়, অম্লীয় প্রকৃতির কিছুটা হয়ে থাকে। হিমালয় অঞ্চল, উত্তর পূর্ব ভারত, পশ্চিমঘাট পর্বত, এখানে দেখা যায় চা, কফি, ফসল, মশলা, আলু, হলুদ, বিশেষ করে ত্রিপুরাতে তো রাবারটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে এই মাটির মধ্যে আর কি। নেক্সট যেটা আছে লবণাক্ত বা ক্ষারীয় মাটি, এটা অবশ্যই আমাদের কোথায় থাকবে? আমরা জানি যে লবণাক্ত মাটিটা মাটিতে লবণের পরিমাণ ও ক্ষারের পরিমাণ বেশি থাকে। সাদা আস্তরণ দেখা যায়, কৃষিকাজের জন্য অনুকূল নয়। গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের উপকূলবর্তী অঞ্চলগুলোতে, মানে সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এটা বেশি পরিমাণে দেখা যায়। বিশেষ সেচ ব্যবস্থার ফলে এখানে কিছু তুলো ও ধান চাষ করা হয়ে থাকে। আর হচ্ছে পিট বা জলাভূমির মাটি, তৈরি হয় হিউমাস থাকে, প্রচুর পরিমাণে হিউমাস থাকে জলাভূমির মাটিতে। কালো রঙের হয়, অম্লীয় প্রকৃতির হয়, জলাবদ্ধ অঞ্চল গঠিত হয়, যেমন কেরল, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম কিছু অংশে এটা কিন্তু দেখা যায়। ফসল যেমন ধান, পাট, আখ, সবজি ও কিছু ফুল ও ফল। এরপর দেখো মাটির প্রকার, বিস্তৃতি ও প্রধান ফসল। তো এটা আমি অলরেডি উপরে আলোচনা করেছি, সেই জন্য এখানে আর আলোচনা করছি না। তোমরা চাইলে এই জায়গাটা শর্টকাটে এটা শিখতে পারো, এই জায়গাটা কেমন। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে দেখো, মনে রাখার কৌশল, এটাও তোমরা চাইলে শিখতে পারো। পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য, কি কি পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে? ভারতের সবচেয়ে উর্বর মাটি হলো পলি মাটি, তুলা চাষের জন্য বিখ্যাত কালো মাটি, লো অক্সাইডের কারণে লাল রং হয় লাল মাটি, লিচিং প্রক্রিয়া গঠিত মাটি হলো ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের প্রধান মাটি মরুভূমি মাটি, হিউমাস সমৃদ্ধ মাটি হচ্ছে পার্বত্য পিট মাটি, লবণের পরিমাণ বেশি, লবণাক্ত ও ক্ষারীয় মাটি। তো এই হচ্ছে আমাদের মেন মাটি। আর মৃত্তিকা ক্ষয় বা সোয়েল ইরোশন। তো আমরা ধরো মৃত্তিকা ক্ষয়টা কিভাবে হয়? প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে মাটির উপরিভাগ অপসারিত হওয়াকে মৃত্তিকা ক্ষয় বলে। অর্থাৎ প্রাকৃতিক কারণে বা মানুষের কারণে যখন মাটির উপরিভাগের যে মাটি ভূপৃষ্ঠের উপরে স্তরে যে মাটিটা থাকে, সেই মাটিটা থেকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, সেটাকে আমরা কি বলি? সোয়েল ইরোশন বলি। এখন কি কি প্রাকৃতিক কারণ হতে পারে? একটা হলো বৃষ্টিপাত, নদী প্রবাহ, বন্যা, ঝড় বৃষ্টি, সমুদ্রের ঢেউ। কি মৃত্তিকা সৃষ্টির মানব সৃষ্ট কারণ? ডিফরেস্টেশন, অতিরিক্ত পশুচারণ, খনন কার্য, অবৈজ্ঞানিক কৃষিকাজ ও নগরায়ন ও নির্মাণ কাজ, এগুলোর পরিণত হয়। তো মৃত্তিকা ক্ষয়ের প্রকারভেদ, এগুলো ক্ষুদ্র ক্ষয়, যেটাকে আমরা বলি শীট ইরোশন। এই ক্ষুদ্র ক্ষয়টা হচ্ছে বৃষ্টির পানির কারণে যে ক্ষয়টা হয়। ক্ষুদ্র নালিকা ক্ষয়, বৃষ্টির পলিতে ছোট ছোট নালা সৃষ্টি হলো, মানে ছোট ছোট ড্রেনের মাধ্যমে যে ক্ষয়টা হয় সেটা হচ্ছে রেল ইরোশন। গিরিখাত ক্ষয়, ক্ষুদ্র নালাগুলি যখন বড় গর্তে পরিণত হয় তখন সেটা গিরিখাত ক্ষয় হয়। বায়ুজনিত ক্ষয়, যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি তুফানের ফলে এক জায়গার বালুকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যায়, সেটা হলো উইন্ড ইরোশন। আর একটা হচ্ছে নদীর তীরের ক্ষয়, নদী প্রবাহের কারণে নদীর তীরে যখন মাটি ভেঙে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় নদী তীর ক্ষয়। মৃত্তিকা ক্ষয়ের ফলাফল কী হতে পারে? মাটির উর্বরতা হ্রাস পেতে পারে, মাটির উর্বরতা হ্রাস পাবে, সাথে কৃষি উৎপাদন কমে যাবে, মরুকরণ বৃদ্ধি পাবে, নদী জলাশয় পলিতে ভরে যাবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। মৃত্তিকা ক্ষয় কীভাবে প্রতিরোধ করা যায়? বন সৃজন, বৃক্ষ নিধন বন্ধ করা, কাউন্টার প্লাগিং, তারপর যে টেরেস ফার্মিং, যেটা আমরা ফার্মিংটা এমনভাবে করা যায়, ধাপ চাষ যেটাকে বলি আর কি, স্ট্রিপ ক্রপিং, তারপর হচ্ছে বাঁধ নির্মাণ, আর হচ্ছে নিয়ন্ত্রিত পশুচারণ, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ করতে পারি। তো পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ বনভূমি ধ্বংস, এরপরে মানে বায়ু দ্বারা সৃষ্ট ক্ষয় হয়েছে উইন্ড ইরোশন, কৃষিকাজ সৃষ্ট ক্ষয় গালি ইরোশন, এরপর পাহাড়ি অঞ্চলে ক্ষয় রোধের পদ্ধতি হচ্ছে টেরেস ফার্মিং, মানে যেটাকে আমরা ধাপ চাষ বলি। আর মাটির উর্বর উপরিভাগকে বলা হয় টপসয়েল বা উপরস্তর। তো এই ছিল আজকের টপিক। আশা করি আগামী দিন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জন্য হেল্প হবে এই ভিডিওটি। And যদি তোমাদের কাছে ভালো থাকে লাইক করে দিও, পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের যেহেতু নিউ চ্যানেল, একটু দেখে নিও। থ্যাংক ইউ।